দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। কর্ণফুলী নদীর টানেলের দ্বিতীয় মুখ খুলবে শুক্রবার, এখনই চলবে না যানবাহন। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সুরক্ষায় প্রয়োজনে গুলি, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর। রাজধানীর বাজারে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ আর কাঁচা মরিচের ঝাল। শুক্রবার মধ্যরাতে খুলে দেওয়া হবে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় মুখ। আজ রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে এখনই টানেল দিয়ে যান চলাচল করতে দেওয়া হচ্ছে না, এর জন্য আরও কিছুদিন সময় লাগবে। একনেকের বৈঠকে ৬,৫৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা মন্ত্রী। ৭টি মন্ত্রণালয়ে ৯টি প্রকল্প পেশ করেছি। এর মধ্যে 4টি নতুন প্রকল্প আর 5টি সংশোধিত প্রকল্প। এই শুক্রবারে মধ্যরাতে মুখ খুলে যাবে, তার মানে আমাদের আসা যাওয়ার 2টি চ্যানেল পুরো হয়ে গেল। এটা প্রকল্পের 22শে ডিসেম্বরে যেখানে শেষ হওয়ার কথা, মূল ফিজিক্যাল ওয়ার্ক এখনই শেষ করে ফেলছি। এটা একটা জিনিস। আরেকটি চমৎকার বিষয় হলো যে অর্থের ব্যাপারে অনেক সময় আপনারা জানেন অর্থ ব্যয় বাড়ে, রিভাইজ করতে হয়। এই প্রকল্পে আমরা অর্থ ব্যয় বাড়েনি, বরঞ্চ কিছুটা সাশ্রয় হবে। আগামী জাতীয় নির্বাচনে বর্তমান সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেলা 11টায় সাভারের আমিন বাজারে নির্মাণাধীন 8 লেনের সেতু পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। বলেন, দেশে নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। কমিশন নিয়ে কোনো সংশয় থাকার কারণে এখানে বিএনপিরও প্রতিনিধি থাকবে। আন্দোলনের নামে সহিংসতা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলে দিয়েছেন কিভাবে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। সেটা সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি বিভিন্ন সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে সার্চ কমিটি গঠন করে ইলেকশন কমিশন গঠন করা হয়। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত রক্ষা এবং অস্ত্রসহ সব ধরনের পণ্যের চোরাচালান রোধে প্রয়োজনে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ সিলেটে ভারত সরকারের দেওয়া 2টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সীমান্তে গুলি চালায় না বাংলাদেশ। এই সুযোগে মিয়ানমার থেকে অস্ত্র ও মাদক ঢোকে। এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সীমান্ত সুরক্ষা করা হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিজেদের সুবিধার্থে বিভিন্ন এনজিও রোহিঙ্গা ক্যাম্প অস্থিতিশীল করে তুলেছে। আমরা মায়ানমার এবং বাংলাদেশ বর্ডারে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কখনো গুলি চালাবো না। কালকে আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, আগামীতে আমরা গুলি চালাবো। তখন এই ধরনের এই যে অপকর্ম, ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং কিংবা এই অস্ত্র পাচার, এগুলো যা একটু আমরা তো বর্ডারটা খুব ডিফিকাল্ট ওখানে, তো ইনশাল্লাহ আগামীতে এইগুলো আসা সম্ভব হবে না। 18 বছরের কম বয়সীদের এখনই করোনা টিকা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম। তিনি বলেন, ঢাকার পাশাপাশি শিগগিরই বিভাগ, সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে দেওয়া হবে ফাইজারের টিকা। 12 সেপ্টেম্বর খুলেছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। তার আগেই শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বেশ কয়েকটি অনুষ্ঠানে বলেছিলেন, 18 বছরের নিচের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের তৈরি ফাইজারের প্রতিষেধক দেওয়ার কথা ভাবা হচ্ছে। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ইপিআইয়ে কোভ্যাক্স উদ্যোগের টিকা হস্তান্তর অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, শিশুদের টিকা দেওয়ার বিষয়টি আলোচনায় আছে, তবে এখনই তা বাস্তবায়ন হচ্ছে না। এটার ব্যাপারে অনুশাসন হচ্ছে এই যে বাচ্চাদের আমরা টিকা দেব, কিন্তু এই মুহূর্তে হয়তো আমরা সেটা শুরু করব না। আমরা হয়তো কিছুদিনের মধ্যে এটা শুরু করব। যখন শুরু করব আপনাদেরকে জানিয়ে দেব। যেহেতু ব্যাপারটা স্পর্শকাতর,
আমরা এই ব্যাপারে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন বাচ্চাদেরকে টিকা দিতে হবে, তো সেটা লক্ষ্যে কাজ করছি। আশা করি আপনারা সময় মতন জানতে পারবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে কোভ্যাক্সের অধীনে যুক্তরাষ্ট্র থেকে সোম ও মঙ্গলবার ফাইজারের 25 লাখ ডোজ টিকা দেশে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে তা হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ঢাকার বাইরেও এই টিকা দেয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। যে সমস্ত জায়গায় ফাইজারের টিকা দেওয়া যাচ্ছে সেই সবগুলো জায়গাতে আমরা ফাইজারের টিকা দিচ্ছি। ঢাকাতে 7টা আছে এবং বাইরে যেগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে অচিরেই আমরা সেটা শুরু করব। কিছু জেলাও আছে, কিছু বিভাগও আছে, সিটি কর্পোরেশনও আছে। আপনাদেরকে টোটাল লিস্টটা আমরা ইতিমধ্যে জানিয়ে দেব। তিনি জানান, নিবন্ধনের পর টিকার অপেক্ষায় থাকা বিপুল জনগোষ্ঠীকে দ্রুত SMS দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। করোনার কারণে 1.5 বছর বন্ধ থাকার পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। আনন্দ আর উচ্ছ্বাসে প্রিয় ক্যাম্পাসের হলে ফিরলেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, হলে কোনো গণরুম থাকবে না। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তারা 7 অক্টোবর থেকে পাবেন। 2020 সালের 20 মার্চ থেকে 5 অক্টোবর 2021 দীর্ঘ 1.5 বছর পর আবাসিক হলে শিক্ষার্থীদের পদচারণা, যেন নতুন করে প্রাণ পেল সব। ইট সিমেন্টের কয়েকটা দালান অজান্তেই কারো কারো কাছে হয়ে ওঠে অনন্ত আপন। ক্যাম্পাস হল এত যে মিস করে, এটা হচ্ছে এতদিন দীর্ঘ সময় যদি বন্ধ না থাকতো তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে এত কাছের। আমি তো কালকে রাত থেকে ঘুমাতেই পারছি না, এত এক্সাইটেড যে আমি হলে যাব। এত বছর একসাথে ছিলাম, আবার সেই আগের মতো সেই রুমের সেই কোলাহল। মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেয়া হয়। তবে অন্তত 1 ডোজ টিকা নেয়া স্নাতক 4র্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরাই হলে উঠতে পারছেন। স্বাস্থ্যবিধি মেনে ফুল দিয়ে বরণ করা হয় শিক্ষার্থীদের। ক্লিনাররা এসে রুম পরিষ্কার করে দিয়ে গেছে মোটামুটি। এখন আমরা যারা বোর্ডার আছি আমরা এসে বাকিটা ইনশাল্লাহ করে ফেলবো। ধুলা দিয়ে ভরে গেছে, তো কাঁথা কম্বল যেগুলো ছিল সবগুলো আমরা বার করে ঝাড়তেছি, পরিষ্কার করতেছি। বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল পরিদর্শনে গিয়ে উপাচার্য জানান, সব শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় আনার পাশাপাশি শিগগিরই শুরু হবে শিক্ষা কার্যক্রম। হলে থাকবে না গণরুম। গণরুমের যে কথাটি বললেন সেটি দীর্ঘদিনের পুঞ্জীবিত একটি বড় সমস্যা, দীর্ঘদিনের, এবং এটি থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে একটি বুথ তৈরি করে সেখানে ফিঙ্গারপ্রিন্ট সহ শিক্ষার্থীরা NID কীভাবে পেতে পারবে আমরা ইনশাল্লাহ 7 তারিখে উদ্বোধন করতে পারবো। আমাদের যাতে এটি একটি অর্জন হবে বিশ্ববিদ্যালয়ের, আমাদের সকল শিক্ষার্থীর NID হয়ে যাবে। এদিকে সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অস্থায়ী ক্যাম্পে শুরু হয় টিকাদান কর্মসূচি। প্রতিদিন 600 শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীকে টিকা দেওয়ার ব্যবস্থা আছে এখানে। হল খুললেও শিক্ষার্থীদের মানতে হবে বেশ কিছু শর্ত, মানতে হবে স্বাস্থ্যবিধি। আর পূজার ছুটি শেষ হলে সব বর্ষের আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। তবে এজন্য অন্তত 1 ডোজ টিকা তাদের গ্রহণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের ঝাঁজ আর কাঁচা মরিচের ঝাল। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 টাকায় আর কাঁচা মরিচ 160 টাকায়। সরবরাহ স্বল্পতার কারণে দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। মঙ্গলবার রাজধানীর কাউরান বাজার, নিউ মার্কেট সহ বিভিন্ন বাজারে খুচরা প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয় 64 থেকে 67 টাকায় আর বিদেশি পেঁয়াজ বিক্রি হয় 50 থেকে 55 টাকায়। এক সপ্তাহ আগে দেশি পেঁয়াজের কেজি ছিল 40 থেকে 50 টাকা আর বিদেশি পেঁয়াজ ছিল 38 থেকে 45 টাকা। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি করেন বিক্রেতারা। আপনার এখন বর্তমানে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে পেঁয়াজের দাম অনেক বাড়তি। এখন তো কিনি নাই, 320 টাকা পাল্লা চাইতেছে, দাম বেশি থেকে নিই নেই। 100 টাকা বেশি, আমি 220 টাকা করে পাল্লা নিয়েছিলাম, এখন 320 টাকা পাল্লা। হঠাৎ দাম বাড়ার কারণটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে যেরকম পেঁয়াজটা চাহিদা পরিমাণে আসতেছে না, চাহিদার তুলনায় অনেক কম আসতেছে, এই জন্য ইন্ডিয়ানটা শর্ট। প্লাস বাংলাদেশেও দেশি পেঁয়াজের দামটা মাঝে অনেক কম ছিল। কৃষকরা এখন পেঁয়াজটা তখন অবহেলা করে তখন পেঁয়াজটা বিক্রি করতে চায় না, বা সবাই রাইখা দিচ্ছে যে পেঁয়াজ বলে যে কৃষক বলে যে পেঁয়াজ ফালাই দেবো, তাও কম দামে বিক্রি করবো না। শুধু পেঁয়াজই নয়, কাঁচা মরিচের ঝালও হঠাৎ বেড়েছে। এর জন্য সরবরাহ স্বল্পতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। কাঁচা মাছের অবস্থা তো আগুন। কাঁচা মরিচের কেজি 160 টাকা 70 টাকা। এই সপ্তাহে যদি ইন্ডিয়ান থেকে মরিচ না আসে তো বাংলা মরিচের দাম বাড়বে, নিচে 200 টাকা কেজি হয়ে যাবে। ব্রয়লার মুরগির বাজারও অস্থির।
গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হয় 180 টাকায়। এছাড়া ডিম, আদা, রসুন ও হলুদের দামও কিছুটা বেড়েছে। আফরোজা আলীম আশা, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের সবথেকে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জেও বেড়েছে পেঁয়াজের দাম। সোমবার কেজি প্রতি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছিল 50 টাকায়, একদিনের ব্যবধানে 4 টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে 54 টাকায়। আড়তদাররা জানান, ভারতে বন্যাসহ নানা কারণে বেশ কিছুদিন ধরে পেঁয়াজের সরবরাহ কম। এদিকে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। এবার অন্যান্য প্রসঙ্গ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া কাল। চণ্ডীপাঠ, মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে মহালয়া। চলছে প্রস্তুতি। এ বিষয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি কেমন দেখছেন, আর কতটি মণ্ডপে এবার পূজা হবে, আমাদের বিস্তারিত জানান। উপত্যকার ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে নারায়ণগঞ্জের মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি। ইতিমধ্যেই প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। প্রতিমা শিল্পীরা রং তুলির আছড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত সময় কাজ করছে। এদিকে মণ্ডপগুলিতে আলোকসজ্জা ও স্টেজের কাজ করছে কারিগররা, সেই সাথে কাজ করছে পূজা উদযাপনের কমিটির নেতৃবৃন্দ। আর একটি বিষয়, রাত পোহালেই কিন্তু মহালয়া, এই দেবীপক্ষের সূচনা কিন্তু মহালয়ার দিন থেকেই। এই মহালয়ের উপলক্ষে নারায়ণগঞ্জে প্রথমবারের মতো ব্যতিক্রমী একটি উদ্যোগ নিতে চলেছে দেবক লক্ষ্মীনারায়ণ বারোয়ারি পূজা উদযাপন কমিটি। তারা এই দিনটি উপলক্ষে চণ্ডীপাঠ, ধর্মীয় গান এবং নৃত্যের আয়োজন করেছেন। ভোর থেকে এই অনুষ্ঠানটি চলবে। আসলে মহালয়া শুরু মানেই হিন্দু ধর্মাবলম্বীদের মনে পুজোর আমেজ চলে আসা। এই উপলক্ষে কিন্তু নারায়ণগঞ্জে আরেকটি বিষয়, নারায়ণগঞ্জে 212টি মোট 5টি উপজেলায় 212টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ। তারা আরেকটি বিষয় জানিয়েছেন, সরকারি বিধিনিষেধ মেনে, স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু সুন্দরভাবে পূজা উদযাপনের জন্য তারা প্রস্তুতি নিয়েছে ইতিমধ্যে। আরেকটি বিষয় জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, সেটি হলো নির্বিঘ্নে যাতে এই দুর্গাপুজো উৎসব পালন হওয়া যায়, সেই বিষয়ে তারা কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে এবং প্রতিটি মণ্ডপে এখন থেকে কিন্তু পুলিশ টহল জোরদার করেছেন তারা। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু করোনার যে মহামারীর প্রকোপ, সেই প্রকোপ থেকে মুক্তি পেতে এবং অশুভ শক্তি বিনাশ করে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় হিন্দু ধর্মাবলম্বীরা এই প্রার্থনাই করবে দুর্গাপূজায়, এমনটি জানিয়েছেন তারা। এবার আগামী 11 অক্টোবর থেকে এই দুর্গাপূজা শুরু হবে এবং 15 অক্টোবর দেবী দুর্গার বিসর্জনের মধ্যে এই দুর্গোৎসব শেষ হবে বলে জানা গেছে। এ ছিল নারায়ণগঞ্জ থেকে দুর্গাপূজার প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি। গৌতম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের জিএসসি মোড়ে পেনিনসুলা হোটেলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার ভোরে হোটেলের নিচ তলায় থাকা কোল্ড স্টোরেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে, তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ দীপ্ত সংবাদে। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে ঋণ জালিয়াতি মামলার রায় পিছিয়েছে। 21 অক্টোবর রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেছে ঢাকার বিশেষ জজ আদালত 4। আজ এই মামলায় রায় ঘোষণার দিন ধার্য ছিল। সাবেক ফার্মার্স ব্যাংকের ঋণের 4 কোটি টাকা জালিয়াতির অভিযোগে 2019 সালে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন। গত 14 সেপ্টেম্বর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সাবেক প্রধান বিচারপতি SK সিনহা দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। 120টি নতুন বাস নিয়ে আগামী 1 ডিসেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। প্রথম ধাপে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলবে এ পরিবহন। মঙ্গলবার বাস রুট রেশনালাইজেশন কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এর মাধ্যমে নগরে গণপরিবহনের শৃঙ্খলা আসবে বলে আশা ঢাকার 2 মেয়রের। গণপরিবহনে বিশৃঙ্খলা আর যানজটে নাকাল রাজধানীবাসী।
যাত্রী তোলার অসুস্থ প্রতিযোগিতার কারণে বাড়ছে দুর্ঘটনাও। এসব নিয়ন্ত্রণে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার ঢাকা দক্ষিণের নগর ভবনে এ সংক্রান্ত কমিটির 18তম সভায় সিদ্ধান্ত হয় 1 ডিসেম্বর থেকে এ রুটে বাস চলাচলের। আগামী 1 ডিসেম্বর 2021 ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত আমরা এই নতুন পদ্ধতিতে, এই নতুন নিয়মে আমরা পরিচালনা শুরু করব। বাস বের জন্য আমরা চেষ্টা করছি, প্রায় 16টি বাস বে হচ্ছে, 16টি বাস বে এবং বাকি ছাউনি হচ্ছে প্রায় আমাদের 40টির মতন। প্রথম অবস্থায় ঘাটারচর থেকে কাঁচপুর রুটে চলবে 120টি নতুন নন এসি বাস। শিগগিরই এসব বাসের নকশা ঠিক করা হবে। সবাই মিলে কিন্তু আজকে এগুলা কথা হয়েছে যে আমরা লাইসেন্স বিহীন কেউ চলতে পারবে না, রুট পারমিট বিহীন কেউ চলতে পারবে না, লক্কর চক্কর কোনো বাস চলতে পারবে না এবং নতুন বাস নামানো হচ্ছে। সব বাসগুলোই নতুন হবে, একদম নতুন বাস। এখানে 2019-এর আগের কোনো বাস এই যাত্রাপথে আর চলবে না। বাস রুট রেশনালাইজেশন প্রকল্পে বাংলাদেশ ব্যাংকের বরাদ্দ 100 কোটি টাকা, তা এখন লাগছে না বলে সভায় সিদ্ধান্ত হয়। তবে পরবর্তীতে বাস মালিকরা চাইলে এখান থেকে টাকা নিয়ে নতুন বাস নামাতে পারবেন। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। শরীয়তপুরে জেলা যুবলীগের বর্ধিত সভায় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছে। পুলিশ জানায় পালং বাজার এলাকায় যুবলীগের নেতাকর্মীদের মধ্যে 2টি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 21 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শরীয়তপুর জেলা আওয়ামী যুবলীগ কার্যকরী কমিটির নতুন পর্ষদ গঠনে 16 বছর পর এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের তারাশে রহমত আলী হত্যা মামলায় তার আপন ভাই ও 2 ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 20,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির আজ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হল নিহত রহমত আলীর আপন ভাই নুরুল ইসলাম, ভাতিজা হাসমতুল্লাহ ও হাসান আলী। জমি নিয়ে বিরোধের জেরে 2016 সালের 4 মার্চ রহমত আলীকে হত্যা করা হয়। পরে নিহতের স্ত্রী মামলা করেন। নাটোরের গুরুদাসপুরে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। সকালে উপজেলার জুমাইনগর থেকে রবিউলকে আটক করে পুলিশ। সোমবার সন্ধ্যা 7টার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, দোকান থেকে খাবার কিনে দেওয়ার কথা বলে সোমবার সন্ধ্যায় শিশুটিকে একটি নির্মাণাধীন বাড়ির ছাদে নিয়ে যায় রবিউল। সেখানে শিশুটিকে ধর্ষণ করে সে। পরে প্রতিবেশীরা শিশুটিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জীবাণুনাশক স্প্রে মেশিন দিচ্ছে গেটকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড। একই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীর উজডম ইন্টারন্যাশনাল স্কুলে জীবাণুনাশক স্প্রে মেশিন হস্তান্তর করা হয়। শিক্ষার্থীদের করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে এই উদ্যোগ। গেটকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাংলাদেশের সিও গোলাম আরহাম কিবরিয়া সহ অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন মৌসুম সামনে রেখে সরকারি ভর্তুকিতে হারভেস্টার ক্রয়ে আগ্রহীদের প্রশিক্ষণ দিচ্ছে আবেদিন ইকুইপমেন্টস। সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় 10 দিনব্যাপী এই যন্ত্র পরিচালনা কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবিউল হক মজুমদার। কর্মশালায় হারভেস্টার কিনতে ইচ্ছুক কৃষকদের যন্ত্র চালনা, রক্ষণাবেক্ষণ ও যন্ত্র ক্রয় করে কিভাবে লাভবান হওয়া যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে জাপানি কবুতা ব্র্যান্ডের কম্বাইন্ড হারভেস্টার পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দীপ্ত সংবাদে আবার নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। আরও একবার দেখছেন দীপ্ত সংবাদ। পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এবছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী সিউকুরো মানাবে, জার্মানির বিজ্ঞানী ক্লাউস হ্যাসেলম্যান এবং ইতালির বিজ্ঞানী জর্জিও প্যারিসি। মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। এদের মধ্যে বৈশ্বিক জলবায়ুর ভৌত মডেলিং, পরিবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্য বিশ্ব উষ্ণায়নের পূর্বাভাস দেওয়ার বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কারের জন্য নোবেল পেয়েছেন সিউকুরো মানাবে ও ক্লাউস হ্যাসেলম্যান। আর পরমাণু ও গ্রহীয় পরিসরের ভৌত কাঠামো আবিষ্কার ও তার ওঠানামার মিথস্ক্রিয়া আবিষ্কারের কারণে নোবেল পুরস্কার পেয়েছেন জর্জিও প্যারিসি। নোবেল পুরস্কারে 1 কোটি সুইডিশ ক্রোনার ভাগাভাগি করে নেবেন এই 3 বিজ্ঞানী।
ঘূর্ণিঝড় শাহিনের আঘাতে ওমান ও ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। ওমানের উত্তর আল বাতিনা প্রদেশে সোমবার 7 জনের মৃত্যু হয়। এর আগে রবিবার পানিতে ডুবে বা ভূমিধসে মারা যান 4 জন। ইরানের 2 জেলের মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আছেন আরও 3 জন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ ব্যবস্থা, সড়ক সহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। বিশ্বজুড়ে সোমবার করোনা ভাইরাসে 5,048 জন মারা গেছে, আক্রান্ত হয়েছে 3,45,000-এর বেশি। মেডিকেল জার্নাল ল্যান্সেটের এক গবেষণায় জানানো হয়েছে, ফাইজার বায়োনটেকের তৈরি করোনা টিকার 2 ডোজ নিলে অন্তত 6 মাস পর্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তির বিরুদ্ধে শতকরা 90% সুরক্ষা মেলে। এদিকে করোনা প্রতিরোধে নিজেদের তৈরি একটি অ্যান্টিবডি ককটেলের জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে অ্যাস্ট্রাজেনেকা। পরীক্ষায় করোনার উপসর্গগুলো মেটাতে ওষুধটির শতকরা 77% কার্যকারিতার প্রমাণ পাওয়ার দাবি করেছে তারা। খেলার খবর। আগামীকাল অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। 3টি ভিন্ন ক্যাটাগরির 25টি পদের মধ্যে নির্বাচন হবে 23টির। বাকি 2 জন থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রতিনিধি। 2017-র মতো ম্যারম্যারে নয়, এবার প্রতিদ্বন্দ্বিতার মেজাজ বিসিবি নির্বাচনে। গত মেয়াদে বোর্ড পরিচালকের দায়িত্ব পালন করা কর্তাদের প্রায় সবাই এবারও নির্বাচনী লড়াইয়ে আছেন। আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের নিয়ে করা ক্যাটাগরি 1-এ 10টি পদের বিপরীতে 13 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে ঢাকা ও রাজশাহী ছাড়া বাকি সব বিভাগে নির্ধারিত পদের চেয়ে বেশি প্রার্থী না থাকায় সেখান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 7 জন পরিচালক। ঢাকার ক্লাব প্রতিনিধিদের নিয়ে গড়া ক্যাটাগরি 2-এ 12টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 16 জন প্রার্থী। সেই সাথে বর্তমান বোর্ড পরিচালক ছাড়াও আছেন বেশ কয়েকজন প্রভাবশালী ক্রিকেট সংগঠক। তাই এবার বিসিবি পরিচালক হিসেবে দেখা যেতে পারে বেশ কয়েকজন নতুন মুখ। তবে বেশ আকর্ষণীয় হতে যাচ্ছে সাবেক ক্রিকেটার ও কোচদের নিয়ে গড়া ক্যাটাগরি 3-এর নির্বাচন। কারণ এই পদে বর্তমান বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিকেএসপির কাউন্সিলর এবং কোচ নাজমুল আবেদিন ফাহিম। এবারের নির্বাচনে বিসিবির মোট 171 জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে করোনা মহামারীর কারণে পোস্টাল ও ইমেইলে এরই মধ্যে ভোট দিয়েছেন 57 জন। সুষ্ঠু নির্বাচন আশা করি। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে নিজেদের 3য় ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ। আগামী 7 অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ ও মালদ্বীপ। প্রতিযোগিতায় এরই মধ্যে 2টি ম্যাচ খেলেছে টাইগাররা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 1-0 গোলে জেতার পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে জামাল ভুঁইয়ারা। ভারতের বিপক্ষের ম্যাচে লাল কার্ড দেখে দলের বাইরে বিশ্বনাথ ঘোষ। তবে জ্বর থেকে সেরে উঠে পুরো টিমের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন রক্ষণভাগের খেলোয়াড় রেজাউল করিম। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কর্ণফুলী নদীর টানেলের 2য় মুখ খুলবে শুক্রবার, এখনই চলবে না যানবাহন। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সুরক্ষায় প্রয়োজনে গুলি, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর। রাজধানীর বাজারে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ আর কাঁচা মরিচের ঝাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonius।